ঢাকার যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 291 জন শিক্ষার্থী। 2 শিফটে 4 ঘন্টা করে 500 টাকার সম্মানীতে দায়িত্ব পালন করছেন তারা। আইন মেনে চলার অনুরোধ অনেকে ভালোভাবে নিলেও কারো কারো কাছ থেকে পাচ্ছেন তিক্ত অভিজ্ঞতাও। রিকশাগুলোকে শৃঙ্খলায় আনাই মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আরও পেশাদার 600 জনকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করার কাজ চলমান বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। লাবণী আক্তার বন্যা মিলেনিয়াম ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। রাজধানীর শাহবাগ মোড়ে প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করেই সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে। এটা করতে আমার ভালোই লাগছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা জব হিসেবে নিচ্ছি, আমাদের ভালো লাগছে এটা করতে। আমরা দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি আমরা ভবিষ্যতেও দেশের জন্য সবকিছু করব। তার মতো ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 291 জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন নগরীর বিভিন্ন পয়েন্টে। সকাল ও বিকেল 2 শিফটে 4 ঘন্টা করে 450 জনের মধ্য থেকে শারীরিক ও বেশ কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু আর্থিক লাভের জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই কঠিন কাজে আত্মনিয়োগের সিদ্ধান্ত। দেশে এত বছর ধরে একরকমভাবে মানুষ চলে আসছে, এখন আমরা হুট করে যখন নেমে বলি যে এদিকে রিক্সা যাবে না বা বাস এখানে দাঁড়াতে পারবে না, সামনে দাঁড়ান, সবাই আমাদের উপর চড়াও হয় অনেক সময়। তবে হ্যাঁ, অনেক বেশি পজিটিভ ভাইবও পাচ্ছি, পজিটিভ মানুষ অনেক পজিটিভ কথা বলে। অটোরিকশা যেহেতু অবৈধ মেন রোডে, এটাকে কন্ট্রোল করতে আরো বেশি কষ্ট হয়েছে এবং এমনও হয়েছে অটোরিকশাওয়ালা আমাদেরকে পায়ের উপর দিয়ে চলে গেছে বা আমরা যাদেরকে সিগন্যাল দিছি, যখন সিগন্যাল মানে না, আমরাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের পিছনে গেছি। উন্নতি হচ্ছে, তা আমরা চাচ্ছি যে এই জিনিসটা যদি আর লম্বা সময় ধরে করা হয়, আশা করি আমরা একটা সুন্দর ঢাকা শহর আপনাদেরকে উপহার দিতে পারব। রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও জনগণকে সচেতন করার প্রচেষ্টার ইতিবাচক প্রভাব পড়েছে সড়কে, যা ট্রাফিক পুলিশের কাজ অনেকটাই সহজ হয়েছে। 3 জনের কম আমরা দিচ্ছি না, মিনিমাম 2 জন স্টুডেন্ট এবং 1 জন পুলিশ। এটা হলো মিনিমাম। এটা আবার কোথাও 10 জনও আছে, কোথাও 5 জনও আছে, 6 জনও আছে। যে পয়েন্টের আমাদের প্রয়োজন যতটুকু, সেখানে ততজনকে আমরা রাখছি। আমাদের টার্গেট হলো 600 শিক্ষার্থীকে এই কাজে সম্পৃক্ত করা। তো 8টা ডিভিশনে 600 যদি আমরা নিই, 75 জন করে হবে। তো আমাদের এক পালায় টার্গেট আছে, এক পালায় 40 জন, আর এক পালায় 45 জন পুলিশের কাজে সম্পৃক্ত হবে। ওনারা কিন্তু এনফোর্সমেন্টটা পুলিশের কাজ, এটা পুলিশ করবে। সড়ক পথে চলতে জনগণকে আইন মেনে চলার অনুরোধ ট্রাফিক বিভাগের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। আজ শুক্রবার আদালতের কার্যক্রম বন্ধ থাকলেও আইনজীবীরা তাদের চেম্বার সহ অন্যান্য কাজও বন্ধ রেখেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, রোববার সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে কী কর্মসূচি ঘোষণা করা যায়। এদিকে চট্টগ্রাম আদালতের সহিংসতায় আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরীকে বদলি করে নতুন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বুধবার থেকে 2 দিনের কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। এ কারণে চট্টগ্রাম জেলা, বিভাগ ও মহানগরের 74টি আদালতে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি। এবারে খেলার খবর। ক্রিকেট। কোচ ও অধিনায়ক পরিবর্তন করলে পারফরমেন্স ভালো হবে, এমন ভাবনাকে ভুল উল্লেখ করে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া স্বচ্ছ করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কুশল ইয়াসিরের রিপোর্ট। আলোচিত সমালোচিত কোচ হাতুরু সিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের হাল ধরেছেন ফিল সিমন্স। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় অধিনায়কত্ব করছেন মেহেদী মিরাজ। তবু দলের পারফরমেন্সে কোনো পরিবর্তন নেই। শুধু পরিবর্তনের জন্য পরিবর্তনে আপত্তি আছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদের। স্কোয়াড বাছাই প্রক্রিয়া ঢেলে সাজানোর পরামর্শ তার। জ্বর হলে আপনাকে কী ওষুধ খেতে হবে সেটা তো ফাইন্ড আউট করতে হবে, যে আপনার আসলে কী রোগ হয়েছে, কী রোগের ওষুধ লাগবে। আমার মনে হয় না যে বাংলাদেশ টিমে কোচ, ক্যাপ্টেন এগুলার কোনো রোগ হচ্ছে মেন হচ্ছে আমাদের টিমের প্রসেসিং, যে মানে প্লেয়ারদেরকে কি করে পারফরমেন্স করা যায়, প্লেয়াররা কীভাবে পারফর্ম করবে, তার নিচের থেকে পুরো নিচ থেকে উপর পর্যন্ত টপ লেভেল পর্যন্ত একটা জায়গায় প্রক্রিয়ার প্রবলেম। এই প্রক্রিয়ার প্রবলেম যতদিন পর্যন্ত সলভ না করবেন, আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেও আপনি কোচ চেঞ্জ করে হোক বা ক্যাপ্টেন চেঞ্জ করে হোক কোনো লাভ হবে না। বয়স ভিত্তিক ক্রিকেটে বয়স বাড়িয়ে খেলানোর অভিযোগ বেশ পুরনো।
যুব বিশ্বকাপে যারা ভালো করে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাচ্ছেন মেলে ধরতে ব্যর্থ তারা, অথচ একই জায়গায় ভারত কিংবা অস্ট্রেলিয়াতে সুযোগগুলো দুহাত ভরে কাজে লাগিয়ে থাকেন জুনিয়র ক্রিকেটাররা। যুগের পর যুগ চলতে থাকা এই ধারা না বদলালে কোনো কিছুতেই কিছু হবে না বলে মন্তব্য খালেদ মাসুদের। বিভিন্ন সময় আমরা বিভিন্ন লেভেলে আমরা খুব ভালো পারফর্ম করি, এজ লেভেলে তো আমরা খুবই ভালো পারফর্ম করি, কিন্তু সিনিয়র লেভেলে এসে আমরা রেজাল্ট করতে পারি না। আমাদের কম বয়সী প্লেয়ারকে পাসপোর্ট বানায় হয়তো তাদের অপোনেন্টের সাথে খেলছি, এগুলো আপনি শর্ট টাইমে অ্যাচিভমেন্ট। আপনি হয়তো দেখা গেলো যে আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 আপনি ভালো রেজাল্ট করবেন, কিন্তু লং টার্ম প্ল্যানিংয়ে যে আলটিমেটলি আপনি ফেল করবেন। আমাদের ন্যাশনাল টিমে আন্ডার 19 রিপ্রেজেন্ট করেছেন একটা সময়ে, তাদের সমসাময়িক প্লেয়াররা এখন কোন লেভেলে আছে, ইন্ডিয়াতে বলেন অস্ট্রেলিয়া বলেন, তো তাদের ওই বিকজ হচ্ছে তাদের মানটা এই কোয়ালিটি প্রক্রিয়াটা খুব কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে তারা বয়সের জায়গাগুলোতে তারা মানে স্যাক্রিফাইস করে নাই, তারা বয়সটাকে প্রায়োরিটি দিয়েছে যে না ঠিক যে বয়সের খেলা সেই বয়সের প্লেয়ারকে খেলিয়েছে। দ্রুত এসব পদ্ধতিগত পরিবর্তন না আনা হলে সহসা দেশের ক্রিকেটে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখেন না মাসুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ভিডিও ফুটেজ দেখে চট্টগ্রামে আদালত পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যায় জড়িতদের চিহ্নিতের পর এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার। বাকিদেরও দ্রুতই আইনের আওতায় আনা হবে। আর নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে চট্টগ্রামের আইনজীবীরা। রোববার ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। আরিজ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইফতেখার রেজা। মাত্র কয়েক মিনিট, তাতেই নিঃশেষ একটি জীবন। 26 নভেম্বর বিকেলবেলা চট্টগ্রাম আদালতের পাশে সেবক কলোনিতে ঘটে এই হত্যাকাণ্ড। 25 থেকে 30 জন এলোপাথারিভাবে কুপিয়ে ফেলে যায় আইনজীবী সাইফুল ইসলামকে। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর আদালতে হাজির বিক্ষোভ সংঘর্ষের মধ্যেই ঘটে এই হত্যাকাণ্ড। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছেন 9 জনকে। পুলিশের দাবি হত্যাকাণ্ডে অংশ নেন অন্তত 30 জন যুবক, যার মধ্যে 4 জন সরাসরি কুপিয়েছেন সাইফুল ইসলামকে। তারা হলেন ওম দাস, চন্দন, রণব আর কিরিচ হাতে কোপানো ব্যক্তিটি পরিচ্ছন্নতা কর্মী চন্দন দাস। কোপানোর পর নিথর দেহে লাঠিপেটা করেন অন্যরা। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় এমন কি হচ্ছে? এখানে কি ধর্মীয় কোনো দাঙ্গা লাগছে? কোনো হিন্দুকে মেরে ফেলছে? এখানে কোনো ইসকনের বিরুদ্ধে কি কোনো ইয়া করছে? তাইলে এমন কি হয়েছে যে এখানে রামদা, ছুরি এবং এই খড়গ নিয়ে দাঁড়ায় থাকবে? হত্যাকাণ্ডের পরপরই কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরীকে বদলি করে আব্দুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বুধবার থেকে কর্মবিরতিতে গেছেন আইনজীবীরা। শুনানি হয়নি চট্টগ্রামে 74টি আদালতে। রোববার নতুন কর্মসূচি ঘোষণা করবে আইনজীবী সমিতি। আগামী রোববার বেলা 2টায় আমরা দোয়েল চত্বর থেকে আইনজীবী সমিতির উদ্যোগে আমরা একটি শোক র্যালি করব। সেটা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আমরা যাব। এই কর্মসূচি আমাদের আছে। রোববারের পরে আমরা অন্যান্য কর্মসূচিগুলো হাতে নেব। এই হত্যা মামলায় যেন আমাদের বারের কোনো সদস্য আসামিপক্ষে অংশগ্রহণ না করে, এটা আমার অনুরোধ থাকবে। কারণ আমরা মনে করি তার রক্তের সাথে আমরা আইনজীবী সমিতি বেইমানি করতে পারবো না। ধর্মীয় স্পর্শকাতর বিষয় হওয়ায় যথাযথভাবে যাচাই বাছাই করে ভিডিও ফুটেজ দেখে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার। কিছু লোক এসে পিছন থেকে এই নানা রকমের নাশকতা করছে, ইট পাটকেল ছুঁড়েছে, পুলিশের উপরে অ্যাটাক করেছে, সামনের রাস্তায় গিয়ে শুয়ে পড়েছে, এই সমস্ত। আর তারপরে তো সবথেকে বড় দুর্ঘটনাটা ঘটে গেল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করে তারপরে এখনই তদন্তের সাথে সব কিছু বলা যাবে না, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। দীর্ঘ 15 বছর ধরে জেলায় রাজত্ব করেছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী বাহিনী দিয়ে গুলি করার অভিযোগ আছে গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে। আত্মগোপনে চলে গেলেও তার অনুসারীরা এখনও রয়েছেন বহাল তবিয়তে। কোটি কোটি টাকা পাচার করে শামীম ওসমান বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পত্তি। ইন্টারপোলের মাধ্যমে শামীম ওসমান সহ তার বাহিনীর সদস্যদের দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি স্থানীয়দের। নারায়ণগঞ্জের তারেক স্বপনের সহায়তায় আরও জানাচ্ছেন জীবন আহমেদ। এই দৃশ্য গত 18 জুলাইয়ের।
নগরীর চাষারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী শামীম ওসমান তার সাঙ্গপাঙ্গরা এলোপাথারি গুলি ছোড়ে। গুলিতে মারা যায় 6 বছরের শিশু রিয়া গোপ, আহত হয় অর্ধশতাধিক। পরে সন্দেহভাজন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ভাঙচুর করে শামীম ওসমান ও তার পরিবার। স্বৈরাচার পতনের পর শামীম গং আত্মগোপনে চলে গেলে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান, কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ। অনুসন্ধানে জানা গেছে শামীম ওসমানের পরিবারের নামে দুবাই, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে ব্যবসা রয়েছে। নারায়ণগঞ্জে শামীম ওসমান বিগত সময়ে চুন থেকে পান খসলেই বিরোধী রাজনৈতিক দলগুলোকে মিথ্যা মামলা দিয়ে দমানোর চেষ্টা করত। উন্নয়নের জন্য বরাদ্দ এলেও সব যেত তার পেটে। ডিএনডি বাঁধের উন্নয়নের কোটি কোটি টাকা কোনো হদিস পাওয়া যায়নি। স্বৈরাচারের আমলে শামীম আতঙ্কে ভুতুড়ি নগরী পরিণত হয়েছিল নারায়ণগঞ্জ। অনেক চাঁদাবাজি এবং জমির ব্যবসার নামে মানুষের, নিরীহ মানুষের জমি দখল, মাঠ দখল, এমন কোনো সেক্টর নাই যেখানে লুটপাট করে নেই। ছাত্র জনতার আন্দোলনের সামনে তারা আন্দোলনকে দমন করার জন্য সে প্রকাশ্যে তার বাহিনী নিয়ে গুলি করে। যত অপকর্ম ছিল, সন্ত্রাসী ছিল, লুটপাট ছিল, এগুলো আমি জনগণের কাছে তুলে ধরতাম। এই জন্যই শামীম ওসমান আমার সবচেয়ে বিরোধী ছিল। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ইন্ধনদাতা শামীম ওসমান। মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি সহ অজস্র হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড ছিলেন শামীম ওসমান। ভয়ঙ্কর এ সন্ত্রাসী কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে সে প্রশ্ন বিশিষ্টজনদের। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং নারায়ণগঞ্জে চাঁদাবাজি, হত্যা, খুন, গুম যে কাজগুলো করেছে শামীম ওসমান, এগুলো সরকারের প্রশ্রয় করেছে। ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষজন তার সাথে ছিল। শামীম ওসমান নারায়ণগঞ্জের একটি কলঙ্কিত নাম। সারা নারায়ণগঞ্জের সমস্ত ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি, দখলদারি, দৌরাত্ম্য এমনভাবে তিনি বিস্তার করেছেন। শামীম ওসমান সহ পলাতক সকল আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জেলাবাসীর। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালে আনতে সরকারের শুল্ক ছাড় ও আমদানির উদ্যোগের পুরোপুরি সুফল এখনও পাচ্ছেন না ভোক্তারা। আলু, বোতলজাত সয়াবিন তেল, খেজুর সহ কয়েকটি পণ্য আগের মতোই বেশি দরেই বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কমের সাথে যোগ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। তবে গেল কয়েক সপ্তাহে চাল, চিনি, ডিম ও পেঁয়াজের মতো কিছু পণ্যের দাম কমেছে। এছাড়া সবজির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। আরাফাত ইসলামের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমেছে। এর ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। হাতে গোনা 2-1টি কোম্পানি ছাড়া অন্য সব প্রতিষ্ঠান তেল দিচ্ছে না বলে জানান বিক্রেতারা। সয়াবিন তেল আমরা আগে যে পরিমাণ পাইতাম ওই পরিমাণ সয়াবিন তেল পাচ্ছি না। তীর, বসুন্ধরা, রূপচাঁদা আর বসুন্ধরা এটা তো পুরো মার্কেট আউট। তীর মাঝে মাঝে কিছু দিচ্ছে, তাও গতকালকে চাইছি 10 কার্টন, দিছে 3 কার্টন। এদিকে নতুন করে দাম না বাড়ায় চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানের আগেই দাম বেড়েছে খেজুরের। গত সপ্তাহ আর এই সপ্তাহে আপনার দাম কমে নাই। নতুন চাল আসছে 28 যেগুলো আসছে ওগুলোর দাম 3-4 টাকা কমছে, কিন্তু পুরানটার দাম কমে নাই, পুরানটা আগের মতোই আছে। কেজিতে 100 টাকা বেড়ে গেছে, কার্টনে 250-300 টাকা, 500 টাকাও বাড়ছে। সরবরাহ বাড়াই সপ্তাহের ব্যবধানে শীতকালীন কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দামও নিম্নমুখী থাকায় দেশি পেঁয়াজ 130 টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। অন্যদিকে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। নতুন আলুটার দামটা কিন্তু কন্টিনিউয়াসলি ডেট করতেছে, কিন্তু নতুন আলুটা উঠতেছে বিধায়। কিন্তু পুরান আলুটা হচ্ছে কোল্ড স্টোরেজের, সেটা তাদের স্টকের, কিন্তু এটা কমাচ্ছে না কেন কোল্ড স্টোরেজের থেকে, আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না। সিম 80 টাকা কেজি, গত সপ্তাহে 100 ছিল, এই সপ্তাহে 80 হয়েছে, একটু কমছে সিমের দাম। ফুলকপি পাতাকপি 50, অন্যান্য সবজির দাম 70, 80, 60, 50 এরকমই চলতেছে। সরকারের নেয়া পদক্ষেপের যথাযথ বাস্তবায়নের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করার তাগিদ ভোক্তাদের। বাজার মনিটরিংটা করাটা মাস্ট, এটা করা উচিত, কিন্তু আলটিমেটলি কোথায় কিভাবে হচ্ছে এটা আসলে সাধারণ জনগণ কিছু বুঝতে পারে না। এটা আমাদের আসলে আর জানারও ইচ্ছা নেই, আমরা ফেড আপ হয়ে গেছি। যেখানে 2 কেজি কিনতাম ওখানে এখন 1 কেজি নিতে হচ্ছে, যেখানে 1 কেজি হাফ কেজি নিতে হচ্ছে। এটাই আমাদের এখন সাধারণ মানুষের অবস্থা আর কি। মাঠ পর্যায়ে যে নিয়ন্ত্রণটা নেওয়া দরকার বা মনিটরিং করা দরকার, এটার অভাব মনে হচ্ছে আর কি।
দাম না বাড়ায় অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি সহ ডিমের দাম। এছাড়া গরু 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট বড় সব মাছের ক্ষেত্রেই চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধ চেয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৬ শহর বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ মদদে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা। একই সাথে ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে তা নিষিদ্ধ করারও দাবি জানায় নেতাকর্মীরা। আমরা শান্তি এবং সমৃদ্ধিতে বিশ্বাসী একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজ করতে চাই। আওয়ামী সন্ত্রাসীরা হিন্দুদের কাঁধে ভার দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই উগ্র হিন্দুবাদীদের এই অবস্থান থেকে আমরা দেশবাসীকে সজাগ করতে চাই এবং সরকারকে বলবো আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইসকনকে নিষিদ্ধের দাবিও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। এছাড়া ফেনী, সিলেট, পিরোজপুর, নাটোর, ঠাকুরগাঁও, কেরানীগঞ্জ, বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। এই পরাজয় ভারত সহজে মেনে নেবে না। অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সাভারের আশুলিয়ায় মানারাত ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইন্ডিয়ার ফরেন পলিসির গত 50 বছরের সবথেকে বড় ডিজাস্টার হয়েছে এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন। ইন্ডিয়া এত সহজে মেনে নেবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারা যে মেনে নেবে না তার আমরা কাজকর্ম বাংলাদেশে প্রতিদিন দেখতে পাচ্ছি। 2025 সালের মধ্যে জাহাজ ভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্রিন ও একটি নন গ্রিন ম্যানুয়াল শিপইয়ার্ড পরিদর্শনকালে তিনি একথা বলেন। ইতিমধ্যে যে ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে সেগুলোর দুর্বল দিকগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি নন গ্রিন ইয়ার্ডগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রিন ইয়ার্ডে উন্নত করার পরামর্শ দেন তিনি। সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব এই কথা বলেন। কেউ বিশৃঙ্খলা কিংবা হঠকারিতার চেষ্টা করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে দেশ থেকে সবচেয়ে বড় দানবটিকে তাড়িয়ে দেয়ায় এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, চারদিক থেকে আবারও অন্ধকার পাকড়াও করছে। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত।
এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। জনগণ রুখে দাঁড়ালে কারো শক্তি নেই জনগণের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে 20,000-এরও বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সব বাধা উপেক্ষা করে তরুণরা যেভাবে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করেছে, সেভাবে নতুন বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল ও প্রশাসন সহযোগিতা না করলে শুধু কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারি কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। লক্ষ লক্ষ ব্যক্তি বস্তুত যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। ঢাকার ঐতিহ্য রিকশায় চড়ে শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ ঘুরলেন আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটাররা। প্রথমবার ভিন্ন এক অভিজ্ঞতা হলো আইরিশদের। অন্যদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে জয়ের জন্য মরিয়া টিম লাল সবুজরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। প্রথম ম্যাচে 154 রানের বিশাল ব্যবধানে হারলেও সেটির ছাপ নেই আইরিশ নারী দলের খেলোয়াড়দের চেহারায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণে রিকশায় চড়ে দারুণ খুশি তারা। একেবারে নতুন একটি যান নিজেরাও চালিয়ে দেখলেন, মেতেছেন খুনসুটিতে। রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে গত বছর। ম্যাচের আগদিন কোনো প্র্যাকটিস সেশন নেই, তাই সফররত দলটির জন্য বিসিবির পক্ষ থেকে বিশেষ রিকশা ভ্রমণের আয়োজন করা হয়। অন্যদিকে এক ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য। হাতে আছে আরও 5 ম্যাচ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই কঠোর পরিশ্রম করেছে লাল সবুজরা। ধাপে ধাপে সবগুলো ম্যাচে ভালো করার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড, সো আমার মনে হয় হ্যাঁ, আমরা চাচ্ছি যে ডে বাই ডে, ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক, ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয়, হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। ওয়ানডে সিরিজের পর 3টি টি20 ম্যাচেও অংশ নেবে 2 দল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।